বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, ঘরে আছো। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। আজ আমি তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে এসেছি। তোমরা তো জেনেই গেছো, আজ আমি 14 অধ্যায় নিয়ে এসেছি। যদিও সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছো, ক্লাস হয়তোবা খুবই কম দেখছো, ক্লাস দেখার সুযোগ হয়তোবা তোমাদের খুবই কম হচ্ছে। তো তারপরেও ক্লাসগুলো দেখে নিও, পরে দেখে নিও। যদি এখন যারা সুযোগ পাচ্ছ না তারা পরে দেখে নিও, আর এখন যারা পাচ্ছ তারা তো অবশ্যই দেখবা, কারণ ক্লাসগুলো কিন্তু অত্যন্ত জরুরি। তো এখন যারা দেখছো তারা সকলে আমার ক্লাসটা শেয়ার করে দিও, কমেন্টসে জানিয়ে দিও। আর আজ আমি 14 অধ্যায় যেহেতু শেষ করব, এরপরে কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের ভালো হয়, কোন অধ্যায়গুলো একটু জরুরি তোমাদের জন্য, মানে বুঝতে পারো নাই, আমাকে জানিয়ে দিলে আমি সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো। আর এর ভেতরে যেগুলো দু একটা ছোটখাটো বাদ পড়েছে সেইগুলো নিয়ে আমি আগামী দিন থেকে শুরু করব, সেগুলো আমি। তো সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি আজকে। তো আমরা গতদিন কি পড়েছিলাম? আমাদের 14 অধ্যায় ছিল কি জীব প্রযুক্তি। তো এই জীব প্রযুক্তির যে দুটো পদ্ধতি আমরা জেনেছিলাম, সেই দুটো পদ্ধতি কি নিশ্চয়ই তোমাদের মনে আছে? বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণ বলে ফেলেছো তোমরা, যে টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজ গতদিন আমরা টিস্যু কালচার নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনামটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের পাঠ শিরোনাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজ আমাদের পাঠ শিরোনাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে হচ্ছে এমন একটা কৌশল, অর্থাৎ এমন একটা পদ্ধতি যে একটা জীব থেকে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, আমরা আগে জিন ডিএনএ সবকিছুই জেনেছি। আগের অধ্যায়ে আমরা জেনেছি 12 অধ্যায়ে যে ডিএনএ এর ভেতরে কি থাকে, জিন থাকে। এই জিনগুলি মূলত বৈশিষ্ট্য বহন করে নিয়ে আসে। তো আমরা একটা জীব থেকে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটা জীবে স্থানান্তর করার যে কৌশল, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই কৌশলটাই কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে কাঙ্ক্ষিত নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টির জন্য, জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোর পদ্ধতিটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে জ্ঞানমূলক প্রশ্নে আমাদের আসে, তাহলে আমরা লিখব যে কাঙ্ক্ষিত নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টির জন্য জীবের যে ডিএনএ অণুর পরিবর্তন ঘটানো হয় তাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে জিন কৌশলগুলো, মানে এই যে জিনটা যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয়, অর্থাৎ একটা কৌশলের মাধ্যমে কিন্তু স্থানান্তর করা হয় ডাইরেক্ট, একেবারে যে এই হচ্ছে একটা ডিএনএ অণু, এটা একেবারে আরেকটা জীবের ভিতর কিংবা আরেকটা উদ্ভিদের ভিতরে আমরা স্থানান্তর করতে পারবো না। এর জন্য একটা কৌশল প্রয়োজন, একটা পদ্ধতি প্রয়োজন, কিছু ধাপ অনুসরণ করতে হবে। তো এই যে জিন যে কৌশলের মাধ্যমে স্থানান্তর করা হয়, এদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলা হয়। এদেরকে একত্রে আমরা কি বলবো? রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল। এই কৌশল অবলম্বন করে একটা জীবের ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশটা কেটে আরেকটা মানে আলাদা করে আরেকটা জীবের কিংবা আরেকটা ডিএনএ অণুতে প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপন করার ফলে নতুন যে জিন মানে ডিএনএ অণুর সৃষ্টি হয়, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। তাকে কি বলবো আমরা? রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং ও বলা হয়। এর আরেকটা নাম কি আছে? ডিএনএ প্রযুক্তি বা জিন কৌশল, জিন ক্লোনিং। তো এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএ কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে
তারপরে উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা হয়, এইভাবে স্থানান্তর করা হয়। আর জিন প্রকৌশলের মাধ্যমে নতুন উৎপন্ন, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের কোনটিকে বলা হয় জিএমও, কোনটিকে বলা হয় কি জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর কোনটিকে আবার বলা হয় কি ট্রান্সজেনিক, কোনটিকে আবার বলা হয় কি ট্রান্সজেনিক, অর্থাৎ ওই যে আমরা যে ডিএনএ অণুগুলো খণ্ডিত করলাম, খণ্ডিত করার পরে মানে একবার কাঙ্ক্ষিত একটা বৈশিষ্ট্য সম্পন্ন নতুন আর একটাতে আমরা প্রতিস্থাপন করলাম, এই যে করব আমরা এইগুলোকে, এইটাকে কোনটাকে বলা হয় জিএমও, আবার কোনটাকে বলা হয় ট্রান্সজেনিক। জিএমও এবং ট্রান্সজেনিক জীব কিন্তু একরকম নয়। জিএমও অর্থাৎ এই যে জিএমও এবং ট্রান্সজেনিক অর্থাৎ আর একটা কি আছে ট্রান্সজেনিক, এই দুটো কিন্তু একই নয়, এই দুটো জীব কিন্তু এক নয়। জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটলেই সেটিকে বলা হয় জেনেটিক মডিফিকেশন। আর মানুষ সাধারণত জেনেটিক মানে ওই যে জেনেটিক্সের যে নিয়ম অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল যেটা আবিষ্কার করেছিলেন তার অনেক অনেক আগের থেকেই কিন্তু কৃত্রিম উপায়ে, কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জেনেটিক্যালি মডিফাইড কাঙ্ক্ষিত সব বৈশিষ্ট্য সম্পন্ন নতুন করে উদ্ভাবন করে আসছে। এটা মডিফাইড হতেই আছে, মানে চলছে, এটা চলছে, একেবারে সব সময় চলছে। তো প্রকৃতিতেও অনুরূপ প্রক্রিয়া চলে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে প্রকৃতিতেও চলে, এটা প্রাকৃতিক ভাবে চলে। কৃত্রিম ভাবে যেমন চলে ঠিক তেমন প্রাকৃতিক ভাবেই চলে, যার নাম হচ্ছে জৈব বিবর্তন, অর্থাৎ এমনি নিজেরাই পরিবর্তিত হয়, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেরাই নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে, নিজেদের বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তিত করে ফেলে। তো এইটা কিন্তু প্রাকৃতিক ভাবে চলে আসছে, আবার কৃত্রিম ভাবেও চলছে। তো প্রাকৃতিক ভাবে যখন চলে তখন সেটাকে বলবো কি আমরা জৈব বিবর্তন। জীব প্রকৃতির কল্যাণে জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরো নিয়ন্ত্রিত, মানে একেবারে নিয়ন্ত্রিত এবং কম সময়ে হয়, অর্থাৎ একেবারে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যেটা হয় সেটা একদম নিয়ন্ত্রিত এবং খুবই কম সময়ের মধ্যে হয়, খুবই কম সময়ের মধ্যে সম্ভব হয়। আর এভাবে যে জীব উৎপন্ন হয় সেটি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো ট্রান্সজেনিক জীব বলতে বোঝায় সেসব জীবকে যাদের জিনোমে এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যা অন্য কোনো প্রজাতি থেকে নেওয়া হয়ে থাকে, এটাকেই বলবো কি আমরা ট্রান্সজেনিক জীব। তো আমরা এখন জিএমওটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে আমরা করি, কৃত্রিম উপায়ে কিভাবে আমরা সম্পন্ন করি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ এই জিএমও প্রস্তুত করার জন্য কিছু ধাপ আছে, মানুষের অন্ত্রে বাস করে, আমাদের যে আমরা যে মানব দেহ, এই মানব দেহের অন্ত্রে বাস করে কিছু ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইকলি। এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অধিকাংশ কৌশলগুলো আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ অনেক কৌশল আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক কৌশল আছে। তো ওই যে অন্ত্রে যে ব্যাকটেরিয়াটা বাস করে সেই ব্যাকটেরিয়ার উপর বিভিন্ন ভাবে মানে পরীক্ষার গবেষণা করেছেন বিজ্ঞানীরা গবেষণা করে এই কৌশলগুলো আবিষ্কার করেছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএ যে কৌশল, এই কৌশলটা সম্পূর্ণ অর্থাৎ এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য কিছু ধাপ অবলম্বন করা হয়। ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে প্রথমে একটা জীব থেকে কাঙ্ক্ষিত জিন মানে নিতে হবে। প্রথমত কি করতে হবে, একটা জীব থেকে কাঙ্ক্ষিত জিন সরবরাহ করতে হবে, কাঙ্ক্ষিত একেবারে একটা সুন্দর কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণুকে পৃথক করতে হবে। পৃথক করতে হবে। মনে করো এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে একটা কোষ, এর ভেতরে এরকম অনেক আছে।
তো এইখান থেকে একটা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত একটা ডিএনএ অণু আমরা নেব, একটা কাঙ্ক্ষিত, আমরা না মানে যেভাবে প্রক্রিয়াটা হয়, একটা কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে পৃথক করা হয়, এরকম করে একটা কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে পৃথক করা হয়, এরকম করে পৃথক করা হয়। আর এইটা কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, অর্থাৎ ই কলি। আমরা কি বললাম যে ই কলি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা মানুষের অন্ত্রে বাস করে। এইখানে আবার প্লাজমিড রয়েছে, এইখানে আবার কি রয়েছে, এরকম, এটা হচ্ছে প্লাজমিড, এই প্লাজমিড, এটার নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো এই যে এরপর কি করতে হবে, এই যে প্রথমে আমরা কি করলাম, একটা ডিএনএ অণুকে পৃথক করে নিলাম, অর্থাৎ একটা ডিএনএ অণুকে পৃথক করা হলো। তারপর এরপর এই জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে, এটা হচ্ছে বাহক, এটা কি বাহক, এটা বাহক বা ক্যারিয়ার, এইটা কি বাহক বা ক্যারিয়ার। এই বাহক হিসেবে ব্যবহার করা ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ অণু পৃথক করতে হবে, অর্থাৎ এই যে প্লাজমিড যেটা, এইটাকেও পৃথক করতে হবে। পৃথক করে আমরা একটা এইরকম একটা পৃথক ডিএনএ অণু নিলাম, এরকম একটা পৃথক ডিএনএ অণু নিলাম বা পৃথক করা হলো। প্লাজমিড হচ্ছে, এই প্লাজমিডটা কি, প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোমের বাইরে, ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোমের বাইরে আরেকটা স্বতন্ত্র ডিএনএ অণু, যেটা বিভাজিত হতে পারে, আবার স্ববিভাজনে সক্ষম, এটা বারবার বিভাজিত হতে পারে, এই প্লাজমিডটা বারবার বিভাজিত হতে পারে। তো এরপরে ফার্স্ট ধাপ, এটা কি প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপে কি হবে, এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএ একটা বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দিয়ে খণ্ডিত করতে হবে, অর্থাৎ এটাকে একটা বিশেষ ধরনের এনজাইম দ্বারা খণ্ডিত করতে হবে, এরকম খণ্ড খণ্ড করতে হবে, এরকম খণ্ড খণ্ড করতে হবে, এরকম খণ্ড খণ্ড করতে হবে, এটাও ঠিক তেমন, এরকম খণ্ড খণ্ড করতে হবে। আর এটা খণ্ড খণ্ড করার জন্য কি করতে হবে, একটা বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করতে হবে। তো এরপরে ডাটা ডিএনএ খণ্ডের একটাকে কাঙ্ক্ষিত জিন থাকবে, এর ভিতরে যে কোনো একটাতে কাঙ্ক্ষিত জিন থাকবে, এর ভিতরে যে কোনো একটাতে কাঙ্ক্ষিত জিন থাকবে। তো এই কাঙ্ক্ষিত জিনটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মানে গবেষণা, এটা যখন সিস্টেমটা যখন করা হবে, তখন কাঙ্ক্ষিত জিনটাকে সিলেক্ট করতে হবে। মনে করো এটা হচ্ছে একটা কাঙ্ক্ষিত জিন, এটা হচ্ছে একটা কাঙ্ক্ষিত জিন। এই হচ্ছে কাঙ্ক্ষিত জিন, এই কাঙ্ক্ষিত জিনটাকে কি করতে হবে, মানে একবার সুন্দর, আমাদের মানে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, সবল, প্রোটিন, মানে সকল কিছু এর ভেতরে আছে, একটা মানে সুস্থ জিন আমরা পৃথক করে নিলাম, মানে পছন্দ করে নিলাম, সিলেক্ট করলাম। এরপর কি করতে হবে, এই যে কাঙ্ক্ষিত যে জিনটা আসলো, এই জিনটা এবং এই যে প্লাজমিডের যে ডিএনএ অণুর খণ্ড আছে, মনে করো এটা হচ্ছে প্লাজমিডের ডিএনএ অণু, এই প্লাজমিডের আবার ডিএনএ অণু আছে, এইটাকে আবার এর সাথে নিয়ে আসতে হবে, এইটাকে আবার এই যে এর সাথে নিয়ে আসতে হবে, এবং এনে এই দুটোকে একসাথে জোড়া দিতে হবে। এই জোড়া দেওয়ার জন্য এখানে কি করতে হবে, জোড়া দেওয়ার জন্য এখানে আবার এক ধরনের লাইগেজ দিয়ে এই প্লাজমিড এবং ডিএনএ অণুটাকে, এই প্লাজমিডের যে ডিএনএ অণু আছে এবং এই কাঙ্ক্ষিত যে জিন আছে, এই দুটোকে, অর্থাৎ এই লাইগেজটা হচ্ছে আঠার মতো একটা অংশ, এরকম মাঝখানে দিতে হবে, দেওয়ার ফলে এই দুটো কি হবে, আঠার মতো, একেবারে আঠা দিয়ে যুক্ত হয়ে যাবে, স্থাপন করতে হবে, অর্থাৎ আঠার মতো কাজ করবে এটা। এর ফলে কি হবে, নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়ে যাবে, এবং এই রিকম্বিনেন্ট প্লাজমিড এখন দাতা ডিএনএ এর কাঙ্ক্ষিত অংশ বহন করে নিয়ে যাবে, অর্থাৎ এই প্লাজমিডটা, এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত অংশ, এই কাঙ্ক্ষিত অংশটা কি করবে, বহন করে নিয়ে যাবে। এরপরে নেক্সট যে ধাপ, সেই ধাপে কি হবে, এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হবে। এরপর নেক্সট যে ধাপ, সেই ধাপ হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভেতরে এই যে রিকম্বিনেন্ট যে ডিএনএ আছে, এই ডিএনএটাকে প্রবেশ করানো হবে, অর্থাৎ এই কাঙ্ক্ষিত যে জিন আছে, এই জিনটাকে এর ভেতরে প্রবেশ করানো হবে। তো এটাকে যখন প্রবেশ করানো হবে, তখন খণ্ডিত ডিএনএ গ্রাহক
মানে কোষে প্রবেশ করানো হবে, তখন এই পদ্ধতিটাকে বলা হবে কি ট্রান্সফরমেশন। এই পদ্ধতিটাকে বলা হবে তখন ট্রান্সফরমেশন। অর্থাৎ এখান থেকে অর্থাৎ এই পুরো অংশটাই প্লাজমিডের ডিএনএ অণু এবং কাঙ্ক্ষিত যে জিন জোড়া লাগানো হলো, জোড়া লাগাইয়ে অর্থাৎ দুটোকে একত্রিত করা হলো। একত্রিত করার ফলে এই যে আমাদের নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ যেটা, সেটা এর সাথে যুক্ত হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে, নতুন যে মানে যে গ্রাহক যে নেবে তার ভেতরে এটা প্রতিস্থাপন করতে হবে। আর গ্রাহকটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ঠিক এরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাহক, তার ভেতরে প্রতিস্থাপন করতে হবে। এবং এই প্রতিস্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। অর্থাৎ তুমি মনে করো ক্লাসে আছো, এই ক্লাসে থাকার সময় তোমার কোনো একটা শিক্ষার্থীর কি হলো, কলমটা লিখছে না, তখন তুমি কি করবে, তোমার কলমটা তাকে দিবে। তাহলে দেওয়ার জন্য তোমার এই হাতটা ব্যবহার করতে হবে, তাকে কলমটা তোমাকে দিতে হবে। তাহলে কি করলে, তুমি ট্রান্সফার করলে তোমার কলমটা তোমার কাছ থেকে তোমার ক্লাসমেটের কাছে, ঠিক তেমন ট্রান্সফার করবে। আর এই পদ্ধতিটাকে বলা হয় কি ট্রান্সফরমেশন পদ্ধতি। তো এইভাবেই ডিএনএ অণুটা ওই আরেকটা ব্যাকটেরিয়ার ভেতরে মানে প্লাজমিডটা, অর্থাৎ এই যে প্লাজমিড, এটা কিন্তু পুরোটা একটা প্লাজমিড, এই প্লাজমিডটা এটাকে বহন করে নিয়ে যাচ্ছে, এটা এর ভেতরে প্রবেশ করানো হয়ে গেল, অর্থাৎ প্রবেশ করে গেল। তো এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানোর পর কি করতে হবে, ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে তাকে ট্রান্সজেনিক জীব বলা হয়। অর্থাৎ এই যে ট্রান্সফারের ফলে নতুন একটা কিছু তৈরি হলো, তখন এটাকে বলা হবে কি ট্রান্সজেনিক জীব, তখন এটাকে বলা হবে ট্রান্সজেনিক জীব। এবার এটা কিন্তু ট্রান্সজেনিক জীব, এটা কি ট্রান্সজেনিক জীব যখন এর ভেতরে চলে আসবে ট্রান্সজেনিক জীব, তাহলে একে বলবো আমরা কি ট্রান্সজেনিক জীব। এবার নির্দিষ্ট জিন বহনকারী এটা নির্দিষ্ট, আমরা এই যেটা নির্দিষ্ট করে দিয়েছিলাম, তাহলে নির্দিষ্ট জিন বহনকারী প্লাজমিডকে ব্যাকটেরিয়া বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হবে। এরপরে কি করতে হবে, এর ভেতরে এটা শনাক্ত করে একে আলাদা করে ফেলা হবে, একে আলাদা করতে হবে। একে মনে করো আলাদা করলাম, যে যেহেতু এর ভেতরে গেছে, এর ভেতরে যাওয়ার ফলে কি হবে, এর ভেতরে যাওয়ার ফলে এটা একটু এখানে আমরা কি করব, এটাকে আমরা আলাদা করে ফেলবো, যে কোনটা হচ্ছে কোন জিনটা ওর ভেতরে মানে সিলেক্টেড জিন যেটা, সেই বহনকারী রিকম্বিনেন্টটাকে আমরা প্লাজমিডটাকে ওই যেটা ধারণ করছে সেই ব্যাকটেরিয়াটাকে শনাক্ত করে আলাদা করতে হবে। আলাদা করার পর কি করতে হবে, এই জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোকে অর্থাৎ আলাদা করার ফলে তখন এটাকে আবার বিভাজন ঘটাতে হবে। এই বিভাজন ঘটলো, আবার এই যে বিভাজন ঘটবে, এরকম বিভাজন ঘটানোর ফলে ব্যাপক বৃদ্ধি হবে, ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হবে। এই ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটি একটা কাঙ্ক্ষিত জিন বহন করবে। যখন এই যে কাঙ্ক্ষিত জিন বহনকারী অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ, এইটাকে আবার কি করা হবে, মানে একেবারে প্রচুর মানে বংশবৃদ্ধি করা হবে, খুব মানে দ্রুত বংশবৃদ্ধি করানো, অনেক বংশবৃদ্ধি করানো। যখন বংশবৃদ্ধি করানো হবে, প্রত্যেকের ভেতরে একটা কাঙ্ক্ষিত জিন থাকবে, প্রত্যেকের ভেতরে, অর্থাৎ ওই যে আমরা যে কাঙ্ক্ষিত যে জিনটা নিয়েছিলাম প্রত্যেকটার ভেতরে সেই জিনটা থাকবে। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হয় কি জিন ক্লোনিং। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হবে কি জিন ক্লোনিং, অর্থাৎ এইটা হচ্ছে জিন ক্লোনিং, এই অংশটা হচ্ছে জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করার পর প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়, জিনকে ব্যবহার করার পর প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, আমার একটু কেমন যেন হয়ে গেছে আজ। তো এভাবে একটা মানে আধুনিক প্রযুক্তি বা জিন প্রকৌশলে এভাবেই রিকম্বিনেন্ট ডিএনএ মানে সেই জিএমওটা এভাবেই সম্পন্ন হয়, এই ধাপগুলো অনুসরণ করে সম্পন্ন হয়। আর এই প্রযুক্তিটা অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই জিএমও, এই প্রযুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। আর এর ব্যবহার তো মানে আমাদের বর্তমান যে আমাদের যে সভ্যতা, এই সভ্যতা এর ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য শস্য উন্নয়নে ব্যবহার করা হয়, প্রাণীর হচ্ছে ক্ষেত্রে ব্যবহার করা হয়, মৎস্য উন্নয়নে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশ সুরক্ষায় ব্যবহার করা হয়। শস্য উন্নয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
বিটি একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা শস্যে প্রবেশ করানোর ফলে জেনেটিক ভাবে পরিবর্তিত শস্য সমূহকে বিটি কর্ন নামে অভিহিত করা হয়েছে। একই রকম ভাবে বিটি ভুট্টা, বিটি ধান এগুলো চীনে মানে এগুলোকে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ওই যে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ একটা ডিএনএ আর একটার ভেতরে প্রতিস্থাপিত করে মানে শস্য উৎপাদনের ধারাকে অব্যাহত রাখা হয়েছে, অর্থাৎ শস্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। আবার হচ্ছে তোমার অনেক সময় পোকামাকড় কোন শস্যকে মানে খেয়ে ফেলে, তো এর জন্য কীট পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম শস্য উৎপাদন মানে বীজ উৎপাদন করা হয়েছে। সবই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে কমপ্লিট করা মানে হয়েছে। তারপরে ভাইরাস প্রতিরোধী করা হয়েছে। এরকম অনেক আছে এর ভেতরে, তোমরা এটা একটু পড়ে নিও। এর ভেতর থেকে প্রত্যেকবার একটা হলেও নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ব্যবহার এখানে আসে। প্রাণীর ক্ষেত্রেও আছে, অর্থাৎ গবাদি পশু যেমন গরুর দুধে অ্যামিসের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলটা ব্যবহার করা হয়েছে। তারপরে আকার বৃদ্ধি, মানে মাংসের উৎপাদন বৃদ্ধি, এক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করা হয়েছে। মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও তাই, আর চিকিৎসা ক্ষেত্রে তো মানে কৃষি এইসবে সত্যি সত্যি প্রচুর পরিমাণে ভূমিকা পালন করে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা। অর্থাৎ ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস ভি ভাইরাসের ওষুধ ইন্টারফেরন তৈরি করা হয়েছে। তারপর আমাদের বর্তমানে যে একটা মানে প্রচলিত একটা যে রোগ ডায়াবেটিস, এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করে জেনেটিক ভাবে ইকোলি ব্যাকটেরিয়া থেকে ইস্ট থেকে বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা হয়েছে, যা ওই ডায়াবেটিস রোগীকে দেওয়া হয়। আর এটা মানব দেহের হরমোন, গ্রানুলোসাইট, ম্যাক্রোফোজ, স্টিমুলেটিং ফ্যাক্টর, কলোনি উৎপাদক, এই মানে অনেক এক কথায় অনেক কিছু উৎপাদন করে। এখান থেকে অনেক সফল হয়েছে। আর বিশেষ করে পরিবেশ সুরক্ষায় মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মানে গুরুত্ব তো অপরিসীম, একেবারে অপরিসীম। মানে দূষণ মুক্ত করণ, শিল্প ক্ষেত্রে বর্জ্য শোধন, আমরা যে বলি যে যেখানে শিল্প কারখানা আছে সেখানে অবশ্যই বর্জ্য নিরোধক তৈরি করতে হবে, মানে বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে। তো এই বর্জ্য শোধনাগারের যে তৈরির জন্য যে মানে যে সিস্টেমটা, যে পদ্ধতিটা, যে ধাপগুলো, এগুলো প্রত্যেকটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করে কমপ্লিট করা হয়েছে। আর এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে পরিবেশটা অত্যন্ত ভালো থাকে। বিশেষ করে সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যার ফলে পরিবেশের যে তেল, হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণ মুক্ত করা সক্ষম হয়েছে। তো এই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে অর্থাৎ জীব প্রযুক্তির যে দুটি পদ্ধতি, একটা টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ছিল আমাদের এই অধ্যায়ে। তো এই অধ্যায়টা মোটামুটি আজ আমাদের শেষ। আমরা আগামী দিন নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো, যে অধ্যায়টা তোমাদের জন্য অতি প্রয়োজন। তো তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে নিবে। এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে এবং আসবে, প্রতি বছরই আসে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার থেকে, টিস্যু কালচারের ব্যবহার থেকে দুটি প্রশ্ন অবশ্যই আসবে। তাই অতি সুন্দর করে তোমরা পড়বে। আর সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে কেউ যেও না, মাস্ক ব্যবহার করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।